আফটারনুন ম্যাজিকে আজ আবারও তোমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে তোমাদের বন্ধুরাই। তবে আজ ছোটদের জন্য নয়, আজ বড়দের জন্য। কবিগুরুর লেখা স্ত্রীর পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সকলেই চিনি, সকলেই জানি কবি ছাড়া আমরা অসম্পূর্ণ। তাই আজ কবিগুরুর লেখা এই স্ত্রীর পত্র তোমাদের সামনে উপস্থাপনা করছি। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে যাচ্ছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ভাবটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনির সঙ্গে এঁটে গিয়েছে। তাই তুমি আপিসের ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পর এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পারছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধ আছে। তাই আজ সাহস করে এইখানি চিঠিখানি লিখেছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছেন, তিনি ছাড়া সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না। সেই শিশু বয়সে আমি আমার ভাই একসঙ্গে সান্নিপাতিত্ব জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কিনা, তাই ও বাঁচল। বেটা ছেলে হলে কি আর রক্ষে পেত? চুরি বিদ্যেতে জম পাকা, দামি জিনিসের পরই তার লোভ। আমার মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি। সেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কনে দেখতে এলেন। তখন আমার বয়স 12। দুর্গম পাড়া গিয়ে আমাদের বাড়ি। সেখানে দিনের বেলাও শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাকড়া গাড়িতে এসে 3 মাইল কাঁচা রাস্তার পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি! তার ওপর আমাদের বাঙাল দেশের রান্না। সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেনি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জিদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে, যকৃৎ, অম্লশূল এবং কোণের জন্য তো কেউ খোঁজ করতে হয় না। তারা আপনি এসে চেপে ধরে, কিছুই ছাড়তে চায় না। বাবার বুক দূর দূর করতে লাগলো। মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়া গাঁয়ের পূজারী কি সন্তুষ্ট করতে পারবে? মেয়ের রূপের ওপর ভরসা, কিন্তু রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে
সে তাকে দামই বা দেবে, সেই তার দাম। তাই তো 1000 রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতেই ঘটছে না। সমস্ত বাড়ি, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়া গেয়ে মেয়েকে 2জন পরীক্ষকের 2 জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদাগিরি করছিল। আমরা কোথাও লুকোবার জায়গা ছিল না। সমস্ত আকাশ কাঁদিয়া দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠল। আমার খুঁতগুলো সব বিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন, মোটের উপরে আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাই যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওর আদর থাকতো। কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে করেছেন, তাই ধর্মের সংসারে ওর দাম নেই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটাই আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সেটা টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্যই ভীষণ উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই, যাকে বাধা মেনে চলতে হবে। সে যদি বুদ্ধিকে মেনে চলতে যায় তবে ঠোক্কর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবে। কিন্তু কি করব বলো? তোমাদের ঘরের বউ যতটা বুদ্ধির দরকার, বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমায় এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ। ওটুক কথাই হচ্ছে অক্ষমের সম্পাদনা, অতএব সে আমি ক্ষমা করলুম। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতুম, সে ছাইপাশ যাই হোক না, সেখানে তোমাদের অন্তর্মহলের পাঁচিল ওঠেনি। সেইখানে আমি আমার মূর্তি, সেইখানেই আমি। আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি সে 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মন জেগেছে সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলের সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে। সামনে উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের গামলা, সেখানে বেহারার নানা কাজ। উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়া গাঁয়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই 2টি গরু এবং 3টি বাছুর সমস্ত শহরের মধ্যে
চিরপরিচিত আত্মীয়র মতো আমার চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিল নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতো। যখন বড় হলুম তখন গরুর প্রতি আমার প্রকাশ্যে মমতা লক্ষ্য করে আমার ঠাট্টায় সম্পর্কীয়রা আমার গোত্র সম্পর্কে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সেই সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো তাহলে আমার জীবনে যা কিছু বড়, যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্বের সংসারের। মা হবার দুঃখটুকু পেলাম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলাম না। মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুর ঘর থেকে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটুখানি বাগান আছে, ঘরে সাজসজ্জার আসবাবের অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রকাশ করে, উঠোনের আবর্জনা নড়তে চায় না, দেওয়াল ও মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টোটা, অনাদর জিনিসটাই ছাইয়ের মতো। সেই ছাই আগুনে হয়তো ভেতরে ভেতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটা বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অনার্য বলে মনে হয় না। সেই জন্য তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে। এটাই যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। আদরে দুঃখের ব্যথাটা কেবল বেড়েই ওঠে। আজকে এই গল্পের প্রথম অংশ পড়লাম। পরের ভিডিওতে পরবর্তী অংশগুলো শোনাবো। আমার সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো গল্পের সঙ্গে, এই গল্পের পরবর্তী অংশের সঙ্গে। থ্যাংক ইউ।